নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল নিউজ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। আজ এসেছি আমরা এক নতুন আলোচনার বিষয় নিয়ে, যেটা গোটা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে, অভয়াকাণ্ড। প্রায় 1 বছর পার হতে চলল অভয়াকাণ্ডের। আগামী 9ই আগস্ট অভয়াকাণ্ডের 1 বছর হবে। আর এখনও পর্যন্ত অভয়ের যে বাবা মা রয়েছেন তাদের দাবি এটাই যে এখনও পর্যন্ত কিন্তু তারা তার মেয়ের হত্যাকাণ্ডের, নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছিল তার মেয়ের, তার কিন্তু তারা এখনও পর্যন্ত বিচার পায়নি। সেই সম্পর্কে আমরা জেনে নেব মোহাম্মদ মাজহার আলী স্যারের কাছ থেকে। স্যার, আগামী 9ই আগস্ট অভয়াকাণ্ডের 1 বছর হবে। তার বাবা মার দাবি যে তারা এখনও পর্যন্ত তার মেয়েকে যে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, তার বিচার তারা পাননি। এ বিষয়ে আপনার কি মতামত? যেভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই, তাতে যে ওনাদের যে দাবিটা যে এই ঘটনাটা কেউ একজনের দ্বারা সংগঠিত হয়নি, যে কারণে তারা ওই কেবলমাত্র সঞ্জয়কে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে সেটা তারা যথেষ্ট বলে মনে করছেন না। এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে বলে তারা মনে করছেন, যার জন্য তারা সিবিআই চেয়ে যে মামলা করেছিলেন সেই মামলায় কিন্তু কেবলমাত্র একজনকে এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয়েছে। যে কারণে তারা বা মেয়েটিকে যেভাবে মারা হয়েছিল তাতে এটা সহজে অনুমেয় যে এখানে কিন্তু একজনের দ্বারা এই কাজটি হয়নি বলে তারা যে দাবি করছেন, তাদের দাবিটা আমার মতে ন্যায়সঙ্গত আছে। আপনার কি কোথাও মনে হয় যে সরকারের এখানে কোনো স্বার্থ জড়িয়ে আছে, এবং সরকারের কি এখানে স্বার্থ জড়িয়ে থাকতে বলে আপনার মত? বিষয়টা হচ্ছে যে কোনো একটি সরকারি প্রতিষ্ঠানে যদি কোনো একটা অঘটন ঘটে যায়, তাহলে এটা স্বাভাবিকভাবে প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেই অঘটন যারা ঘটালো তাদেরকে শাস্তি দেওয়া। কিন্তু আমরা সেই প্রথম দিন থেকে যেভাবে তড়িঘড়ি করে অভয়ার বডিটাকে পুড়িয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা বা যে তৎপরতা আমরা দেখেছিলাম, তাতে কোথাও গিয়ে আমাদের বারবারই মনে হয়েছে যে এখানে কিছু সামথিং রং, এখানে বড় কিছু একটা ঘটেছে, যেটাকে অতি দ্রুততার সঙ্গে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, যার ফলে আমাদের সন্দেহটা প্রথম থেকে ছিল, যে জন্য মানুষ কিন্তু স্বাভাবিকভাবে রাস্তায় নেমেছিল। সরকারের স্বার্থটা কেন, এখানে তুমি যেটা বললে সরকারের কী স্বার্থ থাকতে পারে, সরকারের স্বার্থ থাকতে পারা উচিত নয়, তবুও যেভাবে তৎপরতা পরের দিন সকালবেলা একেবারে আর্লি মর্নিংয়ে ওখানে লোক পাঠিয়ে দেওয়া, এবং ওই যে বিল্ডিং যে অংশটা পার্টটা ভেঙে ফেলা হয়েছিল, সে প্রমাণ লোপাটের যে চেষ্টা, তাতে মনে হয়েছে তো সরকারের একটা নিশ্চয়ই কোনো আর্থিক বেনিফিট এখান থেকে আছে। না থাকলে সরকার কেন এটাকে এত বেশি এত ধামাচাপা দেওয়ার কেন এত প্রচেষ্টা চালানো হয়েছিল? আমার মনে হয় যে এখানে কোনো আর্থিক বেনিফিট, বড় ধরনের কোনো আর্থিক বেনিফিট এখানে থাকতে পারে। আপনি এই যে বলছেন সরকারের আর্থিক বেনিফিট থাকতে পারে, কী ধরনের আর্থিক বেনিফিট সরকারের থাকতে হয় পারি বলে আপনার মত? বিষয়টা একেবারে সরকারের বলাটা ভুল হবে, কারণ সরকার পেলে তো সেটা সরকারি কোষাঘরে যেত। সরকার যারা পরিচালনা করছেন তাদের থাকতে পারে। তারা নিশ্চয়ই এখানে এমন কোনো ঘটনা ঘটে, অ্যাকচুয়ালি ক্লোজ ডোরের মধ্যে কি ঘটছে সেটা তো আমাদেরকে জানার কথা নয়, তবে একটা অনুমান করা যেতে পারে যেখানে নিশ্চয়ই এমন কিছু ঘটে যেখান থেকে একটা আয় আসে বা ইনকাম আসে, যারা সরকার পরিচালনা করছেন বা পার্টিতে যারা আছেন তারা এখান থেকে নিশ্চয়ই কোনো বড় ধরনের বেনিফিট পাচ্ছেন বলে তাদের এতটা গাত্রদাহ। ভিকটিমকে বাঁচানোর চাইতে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে বাঁচানোর যে প্রচেষ্টা আমরা দেখেছি, তাতে আমাদের মনে হয়েছে যে এখানে মনে হয় কোনোভাবে তাদের একটা বড় ধরনের লাভ বা ফিনান্সিয়াল বেনিফিট তারা এখান থেকে পেয়ে থাকেন বা পাচ্ছেন। কী ধরনের বেনিফিট থাকতে পারে বা পেতে পারে বলে মনে হয়? দেখো, এই সমস্ত হসপিটালগুলোতে কি হয়, আমাদের যদি পিছনের আমরা যে ঘটনাগুলো আমরা দেখেছি এর আগে, বিভিন্ন নার্সিংহোমগুলো যেভাবে সিল হয়েছে, যেখানে শিশু পাচার হতে পারে, বা ধরে নাও যে শিশু এক্সচেঞ্জও হতে পারে। তুমি ব্যাপারটা তোমাকে একটু খুলে বলি। ব্যাপারটা হচ্ছে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সেখানে তার মা অবশ অবস্থায় পড়ে থাকেন, শিশুটির মা, আর বাড়ির আত্মীয় স্বজনের বাইরে থাকেন। তো কারো ধরো একটা জীবিত শিশু জন্মগ্রহণ করেছে, কিন্তু তাকে বলে দেওয়া হলো মৃত শিশু বলে, ওই শিশুটি অন্য কারোর কাছে যদি বিক্রি করা হয়, তাহলে তুমি কীভাবে ধরবে? কেউ কি তার শিশুটি যেটা মারা গেল বা যেটি জীবিত, বা এক্সচেঞ্জ হতে পারে, শিশু ছেলে হয়েছিল মেয়ে চেঞ্জ করে দেওয়া হলো, মেয়ে হয়েছিল ছেলে চেঞ্জ করে, এটা হতে পারে। আমি বলছি হওয়া উচিত নয়, বাট হতে পারে। কারণ কি বলো তো, এই যে নার্সিংহোমগুলো বলো বা এই সরকারি হসপিটালগুলো বলো, এখানে কিন্তু এখনও পর্যন্ত যারা অপারেশন থিয়েটারে যাচ্ছেন, সিজার হতে যান বা অন্য কোনো অপারেশন হতে যান, সেখানে কিন্তু তার পরিবারের লোককে রাখা হয় না।
এটা এটা একটা বড় ধরনের মানে আমি বলবো যে একটা মানে এখানে আটকানো হয়েছে। এটাকে সঠিক করে বাড়ির কাউকে না কাউকে এখানে রাখা উচিত বলে আমি মনে করি, বা আমাদেরও জেদ করা উচিত যে আমরা ওখানে থাকবো। আমার জীবিত হোক মৃত হোক ছেলে হোক মেয়ে হোক সেটা আমি নিজের চোখে দেখব। হতে পারে যে যিনি অপারেশন টেবিলে আছেন তার পরিবারের যে কেউ একজন রাখা উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে এই ঘটনাগুলো ঘটতে পারে যেটা আমাদের ঢুকতে দেওয়া হয় না এখনও পর্যন্ত। আর অর্গান বিজনেস তো হতেই পারে জীবিত থেকে বা মৃতর থেকে, যেখান থেকে একটা বড় ধরনের আর্থিক লাভ হতে পারে। এটা অনেক ধরনের র্যাকেট, এটা আমরা প্রত্যহ পেপারে পড়ি, যেখান থেকে এরকম ধরনের অর্গান বিজনেস হয়। না হলে কেন এত প্রচেষ্টা কেন? অপরাধীদের শাস্তি দেওয়া হবে, যে অপরাধ করুক না কেন। অনেক বড় বড় লিঙ্ক আমরা এখান থেকে পেয়েছি যে ওখানকার যিনি সুপার ছিলেন তাকে বাঁচানোর চেষ্টা হয়েছে, তাকে সকালবেলা তার চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, বিকেলবেলা তার অন্য চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তাহলে সেখানে নিশ্চয়ই সে একটা বড় ধরনের রোল প্লে করছিল, সেজন্য তাকে বাঁচানোর চেষ্টা হলো। তার মুখ খুললে হয়তো অনেকেই ফেঁসে যেতে পারতেন, সেজন্য তাকে বারেবারই শান্ত করার চেষ্টা করা হয়েছে। এরপরে আপনার কাছে যেটা জানতে চাইবো, সিবিআই, এই যে সিবিআই এর ওপরে যে গোটা মামলার তদন্তের ভার দেওয়া হয়েছে, সিবিআই কেন এখনো পর্যন্ত ন্যায় বিচার দিতে পারলো না বলে আপনার মত? দেখো, আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে, শুধুমাত্র সিবিআই এই কেসটা নয়। এর আগে তুমি দেখো নিয়োগ দুর্নীতি তো সিবিআই আসানেরও ভালো ফল এখনও দেখাতে পারেনি। তার আগে দেখো তুমি কতগুলো আমডাঙ্গা কাণ্ড থেকে শুরু করে যা কিছু ঘটেছে, কামদুনি থেকে শুরু করে, সিবিআই যেন আমাদের আসানেরও কোনো ফলাফল সিবিআই দিতে পারেননি। আমার মনে হয় কোনো না কোনোভাবে তারা হয়তো যে সঠিক তাদের দায়িত্ব পালন সেটা হয়তো করতে পারছেন না, কোনো না কোনো প্রেশার হয়তো ওনাদের উপর থাকতে পারেন। নাহলে এত যে সিবিআই যে প্রসিডিউর আছে, তাদের যে নিয়োগ প্রসিডিউর আছে, তারা যে ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করে না, এখন এত উন্নত প্রযুক্তি বেরিয়েছে, তারপরেও তারা সঠিক অপরাধীকে ধরতে পারছেন না, এটা আমাদের ঠিক বিশ্বাস হয় না। নিশ্চয়ই সিবিআইয়ের উপরে কোনো প্রেশার আছে, সিবিআই নিশ্চয়ই তাদের সঠিক কাজ করতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, সিবিআই পারছে না মানে আমরা দেখছি একের পর এক ঘটনা, সেখানে সিবিআই কোনো রকম কোনো সঠিক যে একটা সিদ্ধান্ত বা বিচার সেটা দিতে পারছে না। অনেক ঘটনার কথা আপনি বললেন, যেমন কামদুনির কথা বললেন, আমডাঙ্গার কথা বললেন। তাহলে কোথাও কি আপনার মনে হচ্ছে সিবিআই এক প্রকার ব্যর্থ হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ব্যর্থ হচ্ছে। এটা আমার কথা নয়, এটা তুমি সিবিআই প্রসঙ্গে যখনই কোনো বিতর্ক উঠুক যে কোনো চ্যানেলে তুমি দেখতে পাবে সিবিআইয়ের ভূমিকা নিয়ে বড়ই প্রশ্ন উঠছে। তারা কেসগুলো নিচ্ছে কিন্তু তাদের সাকসেস রেট তো একদমই ভালো নয়। তাহলে কোথাও গিয়ে হয়তো তারা সেই কাজটা করতে পারছেন না। তারা যে অযোগ্য এটা তো বলা যেতে পারে না, কারণ তাদের যথেষ্ট বা ইকুইপমেন্ট রয়েছে তাদের এই সমস্ত অপরাধগুলোকে প্রমাণ সংগ্রহ করার বা দোষীদের দোষী সাব্যস্ত করার। কিন্তু কোথাও হয়তো তারা কাজে সঠিকভাবে তারা কাজ করতে পারছেন না বলে আমাদের মনে হয়। আমরা দেখলাম রাজ্য সরকার ব্যর্থ হলো, সিবিআই সঠিক তাদের রিপোর্ট পেশ করতে ব্যর্থ হলো। কোথাও কি মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কোথাও একটা এদের ওপরে সহায়তা রয়েছে বা বোঝাপড়া রয়েছে, যার জন্য এত কিছুর পরেও, এত তদন্তের পরেও সব কিছু ব্যর্থ হলো? বিষয়টা তো সেখানেই যে মানে বলে না, কেক কাটেগা সব মে বাটেগা। যখন কেক কাটা হচ্ছে সবাই যদি খায় তাহলে সবাই খুশি। তাই এই যে অর্থনৈতিকভাবে যে বেনিফিটটা যদি এখান থেকে আসে আর তার ভাগ যদি উপর পর্যন্ত যায়, তাহলে ন্যাচারালি যেটা হওয়ার সেটা হচ্ছে। কারণ আমরা তো বুঝতে পারছি না যে কেন তারা ব্যর্থ হলেন। কারণ ওই দিন সকালবেলা যারা ওখানে হাজির হয়েছিলেন তাদের প্রত্যেককে ডেকে ডেকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? কেন ওদেরকে কারা ডেকেছিলেন সেই ফোন নাম্বারগুলো ট্রেস করা হলো না? কে তাদেরকে সকালবেলা আসতে বলেছিলেন প্রমাণ লোপাট করার জন্য, কারা ওখানে হাজির হয়েছিলেন? তাহলে এইগুলো নিয়ে কি করা যেত না? প্রমাণের অভাবে শুধুমাত্র একজনের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে ব্যাস নিজেদের তদন্ত শেষ, এরকমভাবে তো করলেও হবে না, আর এইভাবে ঝুলিয়ে রাখলে হবে না। যে জন্যে কোনো আর্থিক বেনিফিট যদি এখান থেকে আসে আর সেই ভাগ যদি উপর পর্যন্ত যায়, তাহলে সেখান থেকে নিষেধ করা হতে পারে বলে আমাদের অনুমান। আর কি বলতে পারে সেটা। আগামী 9ই আগস্ট যে নবান্ন অভিযানের একটা পরিকল্পনা চলছে, সেইটা সম্পর্কে আপনার কি মত? দেখুন, কোনো একটা দিন একদিন বেরোলাম, দুদিন বেরোলাম, এইভাবে করে ন্যায় পাওয়াটা খুব কঠিন বলে আমার মনে হয়। কারণ হচ্ছে যে সরকারও জানে বেশ যে এরা আসবে, কিছু পুলিশ আমি এদেরকে দিয়ে প্রোটেক্ট করব, এরা আবার বাড়ি চলে যাবে, আবার হয়তো একদিন কোনো একটা ডেট নিয়ে এরা আসবে। আমার যেটা মনে হয়, দেখো এই
লঙ্কায় যে যাবে সেই রাবণ হবে, বুঝলে? তো যার কারণে এই সরকারের কাছে গিয়ে লাভ হবে না, নবান্ন গিয়ে লাভ হবে না। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ইন্টারভিউতে যে যাদের এই সমস্ত যে মানে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত প্রশাসন তৈরি করছে যেখান থেকে, সেই নির্বাচন কমিশন যেটারও প্রক্রিয়াটা আমাদের কাছে এখনও পর্যন্ত স্বচ্ছ নয়, আমার মনে হয় নবান্ন অভিযান না করে পুরো ইলেকশন কমিশনকে ঘেরাও করা দরকার, যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা স্যাটিসফ্যাক্টরি নির্বাচন ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে না পারছেন। তার কারণ হচ্ছে যে আজ একটা ঘটনা দুটো ঘটনা ঘটতে থাকবে এবং এগুলো চাপা দেওয়া থাকবে। যদি আমরা সঠিকভাবে নেতাকে নির্বাচন করতে না পারি, তাহলে কিন্তু আগামী দিনে এই ধরনের প্রবণতা থাকবে এবং এই ধরনের অপরাধ বেড়েই চলবে। আমরা সেগুলোকে আটকাতে পারবো না। যদি আমরা সঠিক নেতা নির্বাচন করতে পারি, যোগ্যতম নেতা যাদেরকে আমরা বলছি, এবং তারা সঠিক আইন বা সঠিক নিয়ম তৈরি করতে পারবেন, এবং সঠিক নিয়ম আইন তৈরি করতে পারলে সমাজের বুকে অপরাধের প্রবণতা কমবে, সমাজের অপরাধ প্রবণতা বা দুর্নীতি মুক্ত একটা সমাজ তৈরি হতে পারবে। আমি বারবারই একটা জিনিসই বলেছি, এই সমস্ত যার না এই নির্বাচন কমিশন, তার কারণ হচ্ছে তারা অযোগ্য নেতাদেরকে জয় করার একটা পথ খুলে দিয়েছে। মানে কিছুটা হলো এই যে চোরকে বলছে চুরি করা, গৃহস্থকে বলছে সজাগ থাকো। আমার ভোটের হিসাবটা, যেটা আমি বারবারই বলি, যে আমাদের ভোটের হিসাবটা যদি দিয়ে দেয় একবার, এবং আমরা যদি প্রত্যেকে মিলিয়ে যেটা দেখতে পারি যে আমার ভোটটা সঠিক জায়গায় গেছে, আমার মনে হয় না এরকম অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত নেতারা আর রাজনীতিতে আসতে পারবেন। মানুষের চয়েস এতটা খারাপ হতে পারে না বলে আমার একটা বিশ্বাস আছে। মানুষ যদি সঠিক নেতাকে চয়েস করতে পারেন, তাহলে আইন সঠিক তৈরি হবে, আইন যদি সঠিক তৈরি হয় প্রশাসন সঠিক চলবে, আর প্রশাসন সঠিক চললে সমাজের বুকে এরকম দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এরকম অরাজকতা বন্ধ হবে বলে আমার বিশ্বাস। আমরা অভয়া সম্পর্কে স্যারের কাছ থেকে স্যারের মতামত জেনে নিলাম। এবার আমাদের বেঙ্গল নিউজের তরফ থেকে কিন্তু আগামী 9ই আগস্টে কি হয়, নবান্ন অভিযানের যে একটা পরিকল্পনা চলছে সেইটা শেষ পর্যন্ত কি হয়ে দাঁড়ায় তার উপর কিন্তু আমাদের অবশ্যই চোখ থাকবে। আপনারাও আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, এবং এই ধরনের আরও খবর দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন বেঙ্গল নিউজ, বাঁচতে হলে শুনতে হবে।